আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের দ্য লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটি যে প্রোগ্রামটা আছে সেটাতে অনেক অনেক স্বাগতম। আমরা এই ক্লাসগুলোকে যেভাবে কমপ্লিট করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা এই লেকচারেরই আজকে যেমন এই কন্টেন্টের ভিতরে তোমরা এগ্রি স্ট্যান্ডার্ড যে কন্টেন্টগুলো সেগুলো সব কিছুই পাবা। এই চ্যাপ্টারেরই আরেকটা সেপারেট কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টের মধ্যে তুমি জিএসটি স্ট্যান্ডার্ড পাবা। তো কী অবস্থা সবার যখন জিজ্ঞাসা করলাম তখন আসলে কিছু কথা বলা লাগে ভাইয়া, যেমন অবস্থা যদি খুব ভালোই হতো তাহলে বোধহয় খুব সত্য কথা তুমি আমার এই ভিডিওটা আর কি দেখতে না, তাই না? মানে ধরো আমি ওই আঙ্কিকে বলতেছি যে তোমার আগেকার খুব বেশি মানে একেবারে তোমার পছন্দনীয় জায়গার ভিতরে আসলে তুমি হয়তোবা পৌঁছাতে পারোনি, সেজন্যই হয়তোবা তুমি এটা দেখতেছো। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তোমার অবস্থা, তোমার পরিশ্রম যথেষ্ট ভালো বলেই তুমি এই ভিডিওটা দেখতেছো। অনেক মানুষজন আছে যারা ইতিমধ্যে ঝরে পড়ে গেছে, বাট তুমি সেরকম না। তুমি এই জায়গা থেকে ফাইট ব্যাক করার চেষ্টা করতেছো এবং শেষবারের মতন একটা চেষ্টা তোমার জন্য এগ্রি প্লাস জিএসটি এটা হবে। আর সত্য কথা বলতে গেলে ওই যে তুমি তো দেখছো আরও অনেক ভাইরাই বলতেছে যে এগ্রির অপরচুনিটিস আসলে অনেক বেশি ভাই, লিটারেলি অনেক বেশি। এটা মানুষ সব শেষে পরীক্ষা দেওয়া হয় বলে যে এরকম দ্য লাস্ট ওয়ার হয়ে যায় এটা আসলে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার, এটা লাস্ট ওয়ার বলে কিছু না। এগ্রির অপরচুনিটিস, এগ্রির যে ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো আমি আমার ডিউ স্ট্যান্ডার্ডের কথা যদি চিন্তা করি তার থেকে ফার বেটার আমার কাছে মনে হয়, অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে তো আরও বেটার ছিল। ওকে, সো যাই হোক, চলে আসো আমরা যে কাজ করব, আমরা বিগত গুণগত রসায়নের উপরে বিগত বছরে আসা এগ্রি স্ট্যান্ডার্ডের যত যা কিছু কোশ্চেন যা কিছু এসেছিল সেগুলো খুব ভালো মতন সলভ করে ফেলবো, সেটা থিওরি সহ। তো আমরা আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমেই আমরা এই গুণগত রসায়ন অধ্যায়ের উপরে এগ্রি কন্টেন্টটা কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, এগ্রি কন্টেন্টটা কমপ্লিট করব, চলো আমরা দেখি। আচ্ছা দেখি, ফার্স্টেই একটা এগ্রির কোশ্চিন আসছে। সেই কোশ্চিনটা আমার কোন ইয়ারের ভাই? একেবারে ভেরি রিসেন্ট ইয়ার 22-23 থেকে একটা কোশ্চিন আসছে। কোশ্চিনটা দেখি কি বলে, কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক? খুবই সহজ একটা কোশ্চিন, তাই না? আশা করি তুমি উত্তর পেরে যাবা। আইসো মানে আসলে জিনিসটা কীভাবে বলো তো? একই, সেম, সেম বা একই। ইলেকট্রনিক মানে কি? ইলেকট্রন যার সেম, ব্যাপারটা এরকম। তো আইসো ইলেকট্রনিকের মতন এরকম কয়টা জিনিস হয় আসলে? আইসোটোপ, আমাদের যে কয়টা পড়তে হবে আসলে, আইসোটোপ, আইসোবার, আইসোবার আর আইসোটোন, মোটামুটি এমন হয়। দেখো এগুলো তোমরা জানো, আমি এখানে তোমাকে এই কন্টেন্টটা কেন বুঝাচ্ছি সেটার একটা কারণ আছে স্পেসিফিক, আমি বলতেছি। সেটা হচ্ছে আমি আগে লিখে ফেলি এখানে। এখানে ধরো হচ্ছে যে প্রোটন লিখলাম, এখানে ধরো হচ্ছে ইলেকট্রন নারে, এখানে হচ্ছে আমরা হচ্ছে প্রোটন বা পারমাণবিক সংখ্যা পি না লিখে এটাকে জেড লিখি, জেড দিয়ে পারমাণবিক সংখ্যা বোঝায়, তাই না? আর এটাকে আমরা লিখতেছি হচ্ছে এ বা ভর সংখ্যা, আর এখানে আমরা লিখতেছি এ মাইনাস জেড, মানে হচ্ছে কে বলো তো? নিউটন সংখ্যা। এই জিনিসটাকে বুঝছি? আশা করি বুঝছি, একদিনে তো বুঝে যাওয়ার কথা। তো এখন দেখো আমি যদি বলি আইসোটোপে আসলে কি প্রোটন সংখ্যাটা সমান নিউক্লিয়ন সংখ্যাও না, আমাদের ইউ সংখ্যাও না, নিউটন সংখ্যাও না। আইসোবারে আসলে ভর সংখ্যাটা সমান, এই দুইটা অসমান। আইসোটোনে আসলে নিউটন সংখ্যাটা সমান, এই দুইটা হচ্ছে অসমান। এখন আমার চাইছে আইসো ইলেকট্রনিক, এটার সাথে এটার মিল কি? এটা ডিরেক্ট মিল নাই, কিন্তু এখান থেকে আমি তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার বেলা যদি কোশ্চেনটা এরকম হয় যে বেশ কিছু মানে মৌল দেওয়া আছে, তার ভিতরে তোমাকে আইসোটোন, আইসোটোপ, আইসোবার এগুলো বের করতে বললো। তো আমি তোমাকে বলবো যে আইসোটোপটা বের করা খুবই সহজ। একই মৌলের পরমাণু হবে, মাস্ট বি হাইড্রোজেন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, একই মৌলের পরমাণু না? আইসোটোপ। আইসোটোপটা সব থেকে সহজ হচ্ছে বের করা, আইসোটোপ। তারপরের সহজটা হচ্ছে ভাইয়া আইসোবার, তারপরেরটা। কেন তারপরেরটা আইসোবার? কারণ আমার মৌলের ভিতরে ভর সংখ্যাটাও দেওয়া থাকে, এই যে এখানে থাকে হচ্ছে আমার উপরে যেটা, সেটাই থাকে হচ্ছে তার ভর সংখ্যা। সেরকমভাবে ভর সংখ্যা যদি আমরা সেম দেখতে পাই তাহলে সেটা আইসোবার হয়ে যাবে। এখন আইসোটোন বের করার ক্ষেত্রে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে আমাকে প্রত্যেকবার এই দুইটার ডিফারেন্সটা বের করতে হবে, তারপরে আমরা আইসোটোপ বলতে পারবো। ঠিক আছে, ওকে। এখন এখানে যখন একটা কন্টেন্ট আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি যে এই যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম বললাম, এই প্রোটিয়াম জিনিসটা সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো। সরি, প্রোটিয়ামের পরে ডিউটেরিয়াম সম্পর্কে। ডিউটেরিয়ামকে অনেক সময় এরকম দ্বারাও প্রকাশ করা হয়। তো আমাদের নর্মাল পানির সংকেত হচ্ছে ভাই H2O, বাট ভারী পানি বলা হয় হচ্ছে D2O। এটার নামটা কি বললাম বলো? ভারী পানি। এই জিনিসপত্রগুলাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভের ইফেক্টিভনেস, যে আমি জিনিসপত্রগুলোকে ঠিক মতনভাবে পড়তে পারছি কিনা, এর থেকে বিকৃতি বিচ্যুতি হলে কীরকম ধরনের কোয়েশ্চেন আসে। দেখো অনেক কিছুই তুমি বুঝে গেছো। ওকে, এরপর আসো কোয়েশ্চেনে যাই। হ্যাঁ, আইসো ইলেকট্রনিক জিনিসটা কি? আইসো ইলেকট্রনিক মানে সম ইলেকট্রন হবে কার সাথে? আর্গনের সাথে। আর্গনে ইলেকট্রন কয়টা রে ভাই? 18টা। তাহলে 18টা কার হবে বলো? 18টা হতে পারে ক্লোরিনের, যদি সে একটা ইলেকট্রন গ্রহণ করে থাকে, তাহলে হতে পারে হচ্ছে সালফারের 2টা ইলেকট্রন গ্রহণ করে থাকলে, ফসফরাসের হতে পারে 3টা, অথবা পটাশিয়ামের হতে পারে একটা ইলেকট্রন ত্যাগ করে থাকলে, ক্যালসিয়ামের হতে পারে 2টা ইলেকট্রন ত্যাগ করে
থাকলে, অথবা স্ক্যান্ডিয়ামের হতে পারে 3টে ইলেকট্রন ত্যাগ করে থাকলে। তো আমরা দেখব ক্যালসিয়াম 1টা ইলেকট্রন ত্যাগ করে আছে, না। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে আছে, নিশ্চয়ই না। ক্লোরিন 1টা ইলেকট্রন গ্রহণ করে আছে, ইয়েস, আওয়ার রাইট অ্যান্সার ইজ দিস। ক্লোরিন 1টা ইলেকট্রন গ্রহণ করে আছে। ক্লোরিন 17টা ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে, মানে 18টা ইলেকট্রন, এবং আর্গনের সাথে সে আইসো ইলেকট্রনিক হয়ে গেল, বাস শেষ। তাহলে আর ব্রোমিন তো আর দেখতে যাওয়ার দরকার নেই, ওটা তো হবেও না। তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের কি, দেখো, ক্লোরিন। বুঝছি আশা করি। চলো পরেরটা দেখি। আচ্ছা, এটা বেশ ট্রিকি টাইপের একটু কোয়েশ্চেন, ম্যাথমেটিক্যাল এক্সপেনশন সহ। এই কোয়েশ্চেনটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, মানে হুবহু একেবারে ঢাকা ইউনিভার্সিটির, এর কোয়েশ্চেনটা ছিল হচ্ছে 17-18 সেশনের। এই 17-18 সেশনের পরে দেখো 23-24, 22-23 সেশনে একেবারে সেম টাইপের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি বলে আসলে, একটা জলীয় দ্রবণের পিএইচ হচ্ছে 10, দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল পার লিটার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম আয়ন থাকতে পারে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপির মান দেওয়া আছে 2 × 10⁻11। খুবই সহজ একটা কোয়েশ্চেন, কীভাবে করবো আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি। কিন্তু তোমাকে আমি একটু এখানে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে তুমি যখন ফার্স্ট টাইম কোয়েশ্চেনটা হয়তো বা দেখছো, তখন একটু বোধহয় তোমার মাথার ভিতরে মানে এদিক ওদিক হইতে পারে, বাট খুব সহজভাবে চিন্তা করবা, যেহেতু কেএসপি রিলেটেড জিনিসপত্র দেওয়া আছে, মানে দ্রাব্যতা রিলেটেড জিনিসপত্র আসবে, ঠিক আছে? ওকে, এখন আমরা একটা দ্রবণের ক্ষেত্রে জানি এটা যদি দ্রাব্যতার গুণফল বের করতে হয়, তাহলে আমাকে ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রাটাই তো বের করতে হবে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা লাগবে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাবো কোথা থেকে? এই যে পিএইচ থেকে। পিএইচ আর পিওএইচ সমান কত হয় ভাই বলো? অনেক কঠিন কোয়েশ্চেন। কত হয়? 14 হয়। তাহলে পিএইচ এর মান হচ্ছে 10 দেওয়া আছে, তাহলে পি অফ ওএইচ এর মানটা কত হবে বলো? 4 হবে। তাহলে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান তুমি কি লিখতে পারো ভাই? 4 লিখতে পারো। তাহলে এই ক্যালকুলেশন থেকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা যদি তুমি বের করো ডিরেক্ট, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাও যে 10⁻⁻4 মোল পার লিটার। এটাই তার ঘনমাত্রা হয়ে যায়, মোল পার লিটার। কার ঘনমাত্রা হয়ে যায় বলো? এই যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। শেষ? ওকে, কোশ্চেন শেষ না, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাওয়া শেষ। এরপরে আমরা হচ্ছে এখান থেকে বাকি উত্তরটা নিয়ে আসবো। এবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জন্য কেএসপি এর মানটা আমরা এমন বলতে পারি কিনা, ম্যাগনেসিয়ামের 2+ এই আয়নের ঘনমাত্রার সাথে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার স্কোয়ার, এমন হয় কিনা লেখা যায়? আশা করি লেখা যায়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি পানিতে আয়নিত হয় কিভাবে হবে? এমনি হবে নিশ্চয়ই, Mg2+, ম্যাগনেসিয়াম 2+, প্লাস হচ্ছে আমাদের 2 হাইড্রোক্সিল মাইনাস। সো সহগটা কি হয়ে যায়? তার পাওয়ার হয়ে যায়, সহগটা পাওয়ার হয়ে যায়, দ্যাটস হাইড্রোক্সিলটা পাওয়ার হয়ে গেছে তার। কেএসপি এর মানটা কত বলছে? 2 × 10⁻11, 2 × 10⁻11 ইকুয়ালস টু ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা, এটাই আমাদের বের করতে হবে আসলে। কিন্তু আমরা বলতে পারি কি, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যেটা আছে, যেটা 10⁻4 তার উপরে কত ভাই? স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা Mg2+, এটাকে কি লেখা যায় দেখো তো? এটা 10⁻8 হয়ে যায় না, যেটা এই পাশে হয়ে যাবে। তাহলে 2 × 10⁻11 বাই হচ্ছে 10⁻8। সো এটা ক্যালকুলেশন করলে ইজিলি বোঝা যায় 2 × 10⁻³ মোল পার লিটার। শেষ জিনিসটা। উত্তরটা কি আমরা বুঝছি? আশা করি বোঝার কথা, ইজি ছিল কোশ্চেনটা। তাহলে 2 × 10⁻³ সঠিক উত্তর হচ্ছে আমাদের এ। পারবো না ভাইয়া? বুঝছো? এরকমভাবে ক্যালকুলেশন করলে আমাদের জন্য কি খুব কঠিন হবে? না, নিশ্চয়ই। দেখো সঠিক উত্তর হচ্ছে 2 × 10⁻³ আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। এটাও আমাদের কত 22-23 সেশনের একটা কোশ্চেন, এবং তুমি এই কোশ্চেনটাকে একটু ভালো করে লক্ষ্য করো। ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবা যে এই কোশ্চেনটার ভিতরেও মানে এই গুণগত রসায়ন একটা জায়গার ভিতর থেকে কয়টা কোশ্চেন মতন চলে আসছে। ওকে, আচ্ছা, আগে উত্তর না দিই। দেখো বলতেছে কোনটি পটাশিয়াম ক্রোমেট এই দ্রবণে হলুদ অধক্ষেপ দেয়। এটা আমাদের উত্তর অবশ্যই জেনে থাকতে হবে, হলুদ অধক্ষেপ দেয়। তবে একটা জিনিস মাথায় রাখবা তুমি, হলুদ, পিবি, লেড বা হচ্ছে সীসা, এটা নর্মালি হচ্ছে হলুদাব অধক্ষেপ দেয়। লেড, হলুদাব, মানে ও যতগুলো অধক্ষেপ দেয়, হলুদাব, কালো, এটা এই কালারটা তার সাথে যায়। আচ্ছা, আয়ন শনাক্তকরণের কিছু বেসিক ট্রিক আছে, সেই ট্রিকটা আমি শিখাই দিব, আছে ক্লাসের ভিতরে, আরও সামনে আছে, সেটা আমি বলে দিব, সমস্যা নাই। হলুদাব কালো দেয় হচ্ছে কি লেড নর্মালি এরকম দেয়। সালফাইড, অন্যান্য যে সালফাইডের কালার সেটা হচ্ছে যে ব্ল্যাকিশ বা কালো টাইপের থাকে। আচ্ছা, ওকে। সো এখানে পটাশিয়াম ক্রোমেটের সাথে যেটা আমাদের অধক্ষেপ দিবে সেটা হচ্ছে এই। সো পটাশিয়াম ক্রোমেটের সাথে যেটা K2CrO4 পটাশিয়াম ক্রোমেট প্লাস যখন আমার লেড Pb2+ বিক্রিয়া করে, তখন এমন হয় একটা জিনিস, সেটা হচ্ছে লেড ক্রোমেট PbCrO4 প্লাস হচ্ছে 2K+, এই হয় হচ্ছে আলটিমেট তার কাহিনী। তো এটারই একটা কি অধক্ষেপ পাওয়া যায় ভাই? হলুদ অধক্ষেপ পাওয়া যায়।
ওকে, এরারই পাওয়া যায় হচ্ছে আমাদের সেই হলুদ পদক্ষেপটা। সো এখানকার যে রাইট আনসারটা আছে সেটা হচ্ছে আমাদের লেড, এই কথাই বললাম। ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, আমি তোমাকে আরেকটা কনসেপ্ট একটু বলে দিই। ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, এই এখানে যে এলিমেন্টগুলো আছে আসলে দেখো, লিথিয়াম শনাক্তকরণের জন্য আমার মানে স্পেসিফিক কোনো ইম্পর্টেন্ট বিকারক নেই যে ওটাকে শনাক্তকরণ করতে হবে। ক্যালসিয়াম শনাক্তকরণের জন্য একটা ফিক্সড বিকারক আছে, সেটা কী ভাবে বলো তো? ক্যালসিয়াম, সোডিয়াম এগুলো শনাক্তকরণের জন্য কিছু ফিক্সড বিকারক আছে। যেমন সোডিয়াম শনাক্তকরণের জন্য ফিক্সড বিকারকটা এবার ঢাবি পরীক্ষাতেও আসলো। হ্যাঁ, কী ছিল সেটা? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, K2H2SB2O7, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, এটা ফিক্সড, একে দ্বারাই সোডিয়ামকে শনাক্তকরণ করা যাবে, তাছাড়া না। আচ্ছা, ঠিক একই রকমভাবে সোডিয়ামের পরে ক্যালসিয়ামের কথা যেটা বললাম, ক্যালসিয়াম শনাক্তকরণের জন্য ফিক্সড বিকারকটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট, NH4 2C2O4, এই যে অ্যামোনিয়াম অক্সালেট, এরকম এরকম কিছু ফিক্সড জিনিসপত্র আছে। বোঝা গেছে কথা? এই হচ্ছে আমার আলটিমেট কাহিনী। ওকে, সো এটা হচ্ছে আমাদের লেড। এরপরে চলে আসো, পরেরটা কি বলে? কোন অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? এখন ঘনত্ব রো ইজ ইকুয়ালস টু অলওয়েজ কি বলতো? পরিমাণ, চার্জ ঘনত্ব যদি চিন্তা করি তাহলে চার্জের পরিমাণ, ভর ঘনত্ব চিন্তা করলে ভরের পরিমাণ, বা পরিমাণ বাই হচ্ছে আয়তন। আয়তনটা তো ফিক্সড, এটা কি ঘনত্বের এককটা না? এখানে ভর হলে ভরের পরিমাণ, চার্জ হলে চার্জের পরিমাণ, ঘনত্ব তাহলে চার্জ ঘনত্ব হয়ে গেল এরকম, বাই হচ্ছে আয়তন দ্বারা ভাগ অলওয়েজ। তুমি এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের যে কয়টা অরবিটালের কথা বলা হয়েছে, 2p 2p 1s 2s 3s, এগুলোর ভিতরে সব থেকে ছোট যেটা হবে সেটাই কি আমার তার তার আয়তনটাই কি সব থেকে কম হবে না? চিন্তা করে দেখো, সব থেকে ছোট যেটা হবে তার আয়তনটাই কম হবে। সো ছোট যার আয়তন, আলটিমেটলি এর ভ্যালুটা যার কম, এই আয়তনের মানটা হচ্ছে যার কম, তার কি এই রো এর মানটা বেশি হবে না? ঘনত্বের পরিমাণটা বেশি হবে। সো এখানে যদি তুমি বলো তো এস অরবিটালগুলো কেমন হয়, গোলাকার, 1s যদি এরকম হয়, 2sটা অবভিয়াসলি তার থেকে বড় হবে, এরকম হবে, ঠিক আছে? 3sটা আরও বড় হবে, এটা কি এরকম হবে না? এটা যদি আমার 1s হয়, এটা 2s, এটা কি আমাদের 3s, এরকমভাবে হবে। সো যার আকারটা অবভিয়াসলি ছোট, তার আয়তনটা ছোট হবে, তার ঘনত্বটা বেশি বড় হবে, সিম্পল হিসাব। সো আমাদের তাহলে এখানে সব থেকে ছোট আসলে কে বলা যায়? এই যে 1s, অবভিয়াসলি 1s এর থেকে কি কেউ ছোট আছে? নিশ্চয়ই না, বাদবাকি যারা আছে তারা এর থেকে বড়ই হবে। সো রাইট অ্যান্সারটা আমার কত হবে বলো তো? বি হবে, 1s। এই যে 1s, এর ঘনত্ব সর্বাধিক ইলেকট্রনের। ওকে, এরপরে বলে নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল? এই স্থিতিশীলতার ক্ষেত্রে কোশ্চেনটাতে একটু তোমার জাস্ট ভুল আছে, সেটা হচ্ছে যে অধিক স্থিতিশীল যে আয়নটা সেটা হইল যে এখানে আমাদের 2 হবে, ভাই এটা হবে 2। আচ্ছা, এবার দেখো, এবার যদি সঠিক উত্তরটা দেখো, নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল? কোনটি অধিক স্থিতিশীল? এটা অধিক স্থিতিশীল যদি হয় তাহলে অবভিয়াসলি আমরা কি এরকম দেখতে পাই না? বা এখানে যদি আমাদের ওই 2 না করে অনও করো, নো প্রবলেম। তুমি বলো তো আমাদের ডি অরবিটালটা পরিপূর্ণ অবস্থায় যদি থাকে তাহলে সেটাই কি বেশি স্থিতিশীল হয় না? কীরকমভাবে? অর্ধপূর্ণ বেশি স্থিতিশীল নাকি পরিপূর্ণটা বেশি স্থিতিশীল? তুমি আমাকে সেটার উত্তরটা বলো আগে। অবশ্যই পরিপূর্ণটা বেশি স্থিতিশীল। পরিপূর্ণ সব থেকে বেশি স্থিতিশীল, তারপরে হচ্ছে অর্ধপূর্ণ, তারপরে হচ্ছে আংশিক পূর্ণ। ব্যাপারটা এরকম, মানে পরিপূর্ণ যদি কখনো থাকে সেটা সব থেকে বেশি স্থিতিশীল হবে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে অর্ধপূর্ণটাই স্থিতিশীল। মানে ধরো পিতে 6টা থাকলে সব থেকে বেশি স্থিতিশীল, 3টা থাকলে অর্ধপূর্ণ, মানে 6টার তুলনায় কম, বাট অন্যান্যগুলো থাকার চাইতে বেশি স্থিতিশীল। ঠিক একই রকমভাবে ডি অরবিটালের কথা চিন্তা করতে গেলে 10টা থাকলে সব থেকে বেশি স্থিতিশীল, 5টা থাকলে তার থেকে কম, বাট স্টিল একটা স্থিতিশীল অবস্থা। কিন্তু তার থেকেও যদি কম থাকে বা অন্য যে কোনো একটা অ্যামাউন্টে থাকে, 1 থেকে 4 থাকলো বা 6 থেকে 9 থাকলো, তাহলে সেটা সব থেকে কম স্থিতিশীল। ব্যাপারটা এরকম নিশ্চয়ই। সো এই একটা কারণেই তো কপারের ক্ষেত্রে এই যে 29 যে হয়, হ্যাঁ এখানে আর্গন নিয়ে নিলাম মনে করো, 18 পর্যন্ত হয়ে গেল, তারপরে কি আসে আমাদের 4s2 3d9, এটা হওয়া উচিত ছিল, বাট এটা কি থাকে এরকম? এটা তো এরকম থাকেই না ভাইয়া, এটা কি থাকে এরকম? তুমি বলো এটা কি হয়ে যায় আসলে? এটা এরকম ঘটনা ঘটে যায় না যে আর্গন নিয়ে নিলাম, তারপরে এটা হয়ে যায় হচ্ছে 4s1, তারপরে 3d10, এরকম হয়ে যায় না? তাহলে এটা কি বেশি স্থিতিশীলতা না? বেশি স্থিতিশীল অবস্থা বলেই তো এই অর্জনটা সে লাভ করে। তার মানে এটাই হচ্ছে বেশি স্থিতিশীল অবস্থা, অ্যাটলিস্ট অর্ধপূর্ণর থেকে বেশি স্থিতিশীল, তো অবভিয়াসলি এটা, তাই কি না? তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের সি, রাইট অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার? স্থিতিশীলতা কিভাবে নিয়ে আসলো তুমি? এটাও কিন্তু রিসেন্ট ইয়ারেরই কোশ্চিন, 21-22-এর। ওকে, এরপরে দেখো, চাপ হ্রাসে কোনটি দ্রাব্যতা হ্রাস পায়? দ্রাব্যতার, গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা কার? গ্যাসীয় পদার্থের, এটা আমাদের ওই দ্রাব্যতার মধ্যেকার একটু
এক্সটেন্ডেড পার্ট, যেটা খুব বেশি ইম্পর্টেন্টলি আমাদেরকে পড়ানো হয় না। গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা ইজ প্রপোর্শনাল টু চাপ। এই সূত্রটা কার দেওয়া হয় জানো? হেনরির। বিজ্ঞানী হেনরি এই ফর্মুলাটা দিয়ে গেছেন। ঠিক আছে, সো বিজ্ঞানী হেনরি বললেন যে কোনো একটা গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা এস ইজ প্রপোর্শনাল টু পি, প্রেশারের প্রপোর্শনাল বা সমানুপাতিক। সো এস ইজ ইকুয়ালস টু কেপি। এটাই হয়ে গেছে হেনরির ফর্মুলা। এবং এখানে কে এর মানটা কীভাবে বলো তো? হেনরির ধ্রুবক, হেনরির ধ্রুবক, বুঝছো? এমন কাহিনী। সো এটা খুব সহজ সাদামাটা একটা ফর্মুলা। সো এটা তুমি তাহলে বলো গ্যাসীয় পদার্থের দ্রাব্যতাই শুধুমাত্র এখানে ইমপ্লিমেন্ট করে, তার মানে এখানে গ্যাস যে তারই উত্তর আসবে। সোডিয়াম ক্লোরাইড কি গ্যাস? কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস? হ্যাঁ, তাহলে কার্বন ডাইঅক্সাইডই সঠিক উত্তর। CCl4, সোডিয়াম সালফেট, কেউই না। তাহলে কে সঠিক উত্তর? কার্বন ডাইঅক্সাইড। ইজি, আশা করি বুঝতে পারা গেছে, কঠিন তো কিছু ছিল না। এখন এই যে দ্রাব্যতার কাহিনীর কথা যেটা বললাম, এটা এক্সটেন্ডেড রূপ কেন বলতেছি, কারণ হেনরির এতদূর পর্যন্ত আমাকে পড়ানো হয় না। একটা খুব সাধারণ বা সিম্পল ক্যালকুলেশন তোমাকে বলি, দেখো বুঝো। ব্যাপারটা হচ্ছে আমরা যে ব্রেভারেজ ড্রিঙ্ক খাই না ভাইয়া, সো ব্রেভারেজ ড্রিঙ্ক কিন্তু এইটার একটা মানে খুব উৎকৃষ্ট উদাহরণ। কেন? কারণ ব্রেভারেজ ড্রিঙ্কের ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অতি চাপে কম্প্রেসড করে রাখা আছে সেখানে। ঠিক আছে, আমরা যখনই বোতলটা খুললাম সাথে সাথে কি হয়? বুদবুদ বের হওয়া শুরু করে না? কি বের হয়ে যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, কারণ ওটার ভিতরে তখন চাপ ছিল, বাট যেমনি খুলে ফেলেছি আর চাপ নাই। সো প্রেশারটা কমে যাওয়ার কারণে আরামসে ওখান থেকে বের হয়ে যাচ্ছে। এই ঘটনাই ঘটে এইখানে, বোঝা গেছে? এটাই, ঠিক আছে। আচ্ছা, সো ভাইয়া যেটা বলছিলাম, তো তাহলে এটা আমাদের কার্বন ডাইঅক্সাইড উত্তর। দ্রাব্যতার কাহিনীটা কি দিয়ে হবে আশা করি বুঝতে পারছো। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যেটা আমি সুন্দর বিভারেজের উদাহরণ দিলাম, এটা হচ্ছে আমার এখানকার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের উত্তরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ইজি কোশ্চেন কিন্তু ভাই, এগুলা যদি একটু টুকটাক আমরা ভালো মতন ভাবে দেখি বা বুঝি, তাহলে এগুলো আমাদের জন্য কোশ্চেন কঠিন হয় না আসলে। ওকে, এরপরে দেখো 20-21 সেশনের একটা এগ্রির কোশ্চেন এই চ্যাপ্টার থেকেই। দেখো কোশ্চেনটা কি বলে, বিকিরণগুলোর মধ্যে নিচের কোনটির শক্তি সব থেকে বেশি? তো আমরা জানি এগুলো প্রত্যেকটা বিকিরণ হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় যে আমাদের বিকিরণের রেঞ্জ, ওই বিকিরণের রেঞ্জের প্রত্যেকটা আলাদা আলাদা একটা অংশ। এখন এই বিকিরণগুলো নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে তোমাকে আমি বলবো যে তুমি প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখবে এরকম না, অ্যাটলিস্ট তুমি সিরিয়ালটা মনে রেখো যে কার তরঙ্গ দৈর্ঘ্য কার থেকে বেশি, এবং একটা ড্রাফট আইডিয়া, কারণ ওটার ভিতরে ধরো ইউভি আর ভিজিবল রেঞ্জটা তো আমাদেরকে মনে রাখাই লাগে। তো তাহলে ওটুকু মনে রাখলে না আগে পরের জিনিসগুলো এমনি সেটেল ডাউন হয়ে যায়, বুঝছো? তো আমি তোমাকে দেখাই ব্যাপারটা, তাহলে তুমি বুঝতে পারবা। এখন আমাকে একটা জিনিস আগে বলো যে আমরা জানি শক্তি বা শক্তির পার্থক্য ডেল ই অর ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ সি নিউ বার। এই কথাটুকু আমরা বলতে পারি। কারো দ্বিমত আছে এতে? থাকার কথা না। তাহলে এখান থেকে আবার আমরা একটা কী জিনিস বলতে পারি বলো তো? শক্তি বা শক্তির পার্থক্যটা আমাদের নিউ বা কম্পাঙ্কের সাথে সমানুপাতিক, নিউ বারের সাথে সমানুপাতিক বা তরঙ্গ সংখ্যার সাথে সমানুপাতিক, এবং 1/λ বা 1/λ সাথে সমানুপাতিক, অথবা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। এই কথাটুকু বলতে পারি। তার মানে যার ল্যামডার মানটা হচ্ছে বড় তার শক্তিটা হবে ছোট, যার ল্যামডার মানটা হচ্ছে ছোট তার শক্তিটা হবে হচ্ছে বড়। এই হচ্ছে মেন কথা, বলতে পারি না? তাহলে এদের ভিতরে কোনটির শক্তি সব থেকে বেশি, এই যদি আমাকে কোশ্চেন উত্তর করতে হয় যে কোনটার শক্তি সব থেকে বেশি, তাহলে আমাকে উত্তর বের করতে হবে কি এখানে ল্যামডার মান কার সব থেকে কম বা তরঙ্গ দৈর্ঘ্য কার সব থেকে কম। সো তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে আমরা এটাকে মনে রাখবো আসলে। হ্যাঁ, কিভাবে মনে রাখি দেখো, আমি তোমাকে আগে লিখে রাখি মহাজাগতিক গামা অতিবেগুনি আচ্ছা, অতিবেগুনি, তারপরে হচ্ছে দৃশ্যমান, এক্সরে এখানে দেয়ই নাই। আচ্ছা যাই হোক, অতিবেগুনি, দৃশ্যমান, তারপরে দেখে অবলোহিত, অবলোহিত ইনফ্রারেড বা অবলোহিত, তারপরে মাইক্রো রেডিও। মাইক্রো রেডিও, ঠিক আছে, এই হচ্ছে এখানকার মেন কথা। ওকে, মহাজনের গাছে অতিরিক্ত বেগুন দেখে অবহেলিত, অবলোহিতটাকে অবহেলিত পড়ি আমরা, অবহেলিত মাইক্রো রেডি।
এরকম হচ্ছে এটার একটা সিম্পল ছন্দ। এটা হচ্ছে এদিক থেকে আমাদের কি বাড়তে আছে, তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়তেছে, এদিকে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। এখন এটা বলো অতি বেগুনিটা আসলে কত? অতি বেগুনিটা মানে দৃশ্যমানটা হচ্ছে আমাদের 380 থেকে 780 ন্যানোমিটার না, 780 ন্যানোমিটার। ন্যানোমিটারে যদি স্কেলে চিন্তা করি তাহলে, এবং অতি বেগুনিটা আসলে কত ছিল ভাই আমাদের 20 থেকে এই যে 380 ন্যানোমিটার। এই হচ্ছে এখানকার মেন কাহিনী। আশা করি বুঝতে পারছো। সো এগুলো তুমি মনে রাখো বা না রাখো, যেমন মহাজাগতিক হচ্ছে 0.01 থেকে 0.1 ন্যানোমিটার এরকম, তারপরে হচ্ছে এক্স রে আছে, তারপরে গামা, তারপরে অতিবেগুনি, তারপরে দৃশ্যমান, তারপরে অবলোহিত, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ এরকম। তাহলে এগুলোর ভিতরে এই যে এগুলোর ভিতরে ইনফ্রারেড, ভিজিবল, মাইক্রোওয়েভ, আলট্রাভায়োলেট, এর ভিতরে কি ইউভি বা আলট্রাভায়োলেট, এটাই কি অতিবেগুনি, এটাই কি সব থেকে ছোট না? সব থেকে ছোট এটা, সব থেকে ছোট এটা হলে এটার শক্তি সব থেকে বেশি হবে, এটা শক্তি কি হবে সব থেকে বেশি হবে, মানে রাইট অ্যান্সার কোনটা আমাদের? সি, আলট্রাভায়োলেট। ক্লিয়ার? ওকে, এরপরে আসো, পরেরটা কি বলে, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের কোন রশ্মিটি দৃশ্যমান অঞ্চলের দেখা যায়? তো আমাদের এটা আসলে কি, দৃশ্যমান অঞ্চলটা কোনটা বলো? আমি তোমাকে কয়েকটা জিনিস লিখে দিই। দৃশ্যমান অঞ্চল যে বামার, এটা তুমিও জানো আমিও জানি, লাইম্যান, বামার, এখান থেকে যে জিনিসটা তোমার জানা লাগবে সেটা আমি দিয়ে দিই, পাশ্চেন, ব্র্যাকেট, ফুন্ড বা ফান্ড। এই হচ্ছে আমার মুদ্রা কাহিনী। তো সো লাইম্যান, বামার, পাশ্চেন, ব্র্যাকেট, ফুন্ড বা ফান্ড, এর ভিতরে আমি তোমাকে এখানে একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে লাইম্যান, বামার, পাশ্চেন, ব্র্যাকেট, ফুন্ড বা ফান্ড। এখানে লাইম্যানে একমাত্র যেটা তৈরি হয় সেটা হচ্ছে অতি বেগুনি রেঞ্জের, অতি বেগুনি বা আলট্রাভায়োলেট বা ইউভি রেঞ্জের এই আলোটা তৈরি হয়। মানে তুমি অন্য যে কোনো একটা শক্তিস্তর থেকে যদি লাইম্যান মানে হচ্ছে এন ইজ ইকুয়ালস টু আসলে কত ভাই এখানে বলো তো 1, এখানে কত 2, এখানে কত 3, এখানে কত 4, এখানে কত আমাদের 5, সো এন ইজ ইকুয়ালস টু 1 একে আসলে আসলে অতি বেগুনি বা ইউভি রেঞ্জের তৈরি হয়। বামারে আসলে দৃশ্যমান বা ভিজিবল রেটা তৈরি হয়। বামারে আসলে কি তৈরি হয়, দৃশ্যমান বা ভিজিবল রেটা তৈরি হয় হচ্ছে বামারে। হ্যাঁ, মানে এন এর ভ্যালুটা যতই হোক না, যেখান থেকে তুমি আসো না কেন, যদি 2 নাম্বার কক্ষপথে আসো শেষমেশ, তাহলে তুমি দৃশ্যমান অঞ্চলটা পাবা, সেটা হচ্ছে আসলে ভিজিবল রে, ভিজিবল। এখন এই যে বাকি তিনটা আছে না, বাকি তিনটাতে আসলে ইনফ্রারেড তৈরি হয়। কি তৈরি হয় বলো? ইনফ্রারেড। সো এই টোটালটুকুই তুমি জেনে রাখলা, ইনফ্রারেড রে তৈরি হয়। তাহলে বলো আমরা কি এই জিনিসগুলো বুঝে গেছি এখন? তাহলে দৃশ্যমানটাই বেশি সব থেকে আসে, এবং দৃশ্যমান রশ্মিটা কোনটা হবে বলো? বামার সিরিজটা। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বামার। তাহলে লাইম্যানে তৈরি হবে ইউভি, আর বাকি পাশ্চেন এবং ব্র্যাকেট এগুলোতে কি তৈরি হবে তাহলে আমাদের? ইনফ্রারেড রে। এবং গ্র্যাজুয়ালি এটা আসতেছে না, দেখো তো এটা কি গ্র্যাজুয়ালি আসতেছে না? গ্র্যাজুয়ালি তো আসতেছে। বুঝে গেছে? ওকে, এরপরে আসো। এরপরে যদি আমরা চিন্তা করি তাহলে পাই হচ্ছে কোন যৌগের ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলা হয়। খুব ভালো মতন এটা করবা ভাইয়া, বুঝছো? নেসলার দ্রবণ সম্পর্কিত যাবতীয় কথাবার্তা একটু শুনে নাও। নেসলার দ্রবণ অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য অতি উত্তম একটা দ্রাবক বা বিকারক হচ্ছে নেসলার দ্রবণ। বিজ্ঞানীর নাম অনুযায়ী নামটা রাখা। কাকে শনাক্তকরণ করার জন্য বলো? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করার জন্য, NH4+। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করার জন্য অতীব প্রয়োজনীয় বা অতীব উত্তম একটা দ্রবণ হচ্ছে আমাদের নেসলার দ্রবণ। কি নাম? নেসলার দ্রবণ। কার শনাক্তকরণের জন্য? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য। বাস, এই হলো আলহামদুলিল্লাহ। এখন এই নেসলার দ্রবণটা আসলে কি? নেসলার দ্রবণটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের দ্রবণ। এটা ডাইমার গঠন হয় দিয়ে আমাদের আলটিমেটলি কাজ করে। এটা যেহেতু ক্ষারীয়, দ্যাটস ওয়াই এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে যোগ করতে হয়। এই হচ্ছে মেন কথা, বুঝছো? কিন্তু ওই নেসলার দ্রবণ রিলেটেড কিচ্ছা কাহিনী এমন, এই যে আমি তোমাকে বললাম না ভাই, কিছু কিছু আয়ন শনাক্তকরণের কিছু কিছু কাহিনী আছে, যে একটা যে সেপারেট মৌল তাদেরকে ওই একটা সিঙ্গেল এলিমেন্টই শনাক্তকরণ করতে পারে। যেমন সোডিয়ামকে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়ামকে নিতে পারে হচ্ছে পটাশিয়াম না, সোডিয়ামকে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, ক্যালসিয়ামের জন্য অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম দ্রবণের জন্য বা অ্যামোনিয়াম আয়নের জন্য এবারে ফিক্সড কে নেসলার দ্রবণ। ওখানে অ্যামোনিয়াম আয়ন আছে কিনা এটা আরামসে টেস্ট করে পাওয়া যায়, এবং এটার একটা বাদামি সলিউশন তৈরি হয়, বাদামি সলিউশন। এবং একবারেই, অন্যান্যগুলোতে দেখা যায় একাধিক মানে 2 বা ততোধিক বিক্রিয়া থাকে, এখানে এরকম কিচ্ছু না, আরামসে একটাতেই হয়ে যায়, একটা বাদামি দ্রবণ তৈরি হয়। বুঝছো? ওকে, এরপরে আসো কোন যৌগের ক্ষারীয়, এটা তো বললামই, এটা K2HgI4, বোঝা গেছে তো আশা করি। এখন সালফার পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত? আরে বাবা, অনেক কঠিন কোশ্চেন। সো এগ্রি গুচ্ছ 19-20-এর একটা কোশ্চেন। দেখো
সালফার, সালফারের এটা হয় হচ্ছে ভাই 16, এটা কত হয় ভরটা বলো তো 32। সো তাহলে ভর সংখ্যা, এটাই তো তার হচ্ছে ভর সংখ্যা, এটা কি তার পারমাণবিক সংখ্যা। সো আমরা জানি নিউটন সংখ্যা জিনিসটা কি, নিউটন সংখ্যাটা হয় হচ্ছে নিউটন সংখ্যা এ মাইনাস জেড, এ মাইনাস জেড অবভিয়াসলি, ভর ভর সংখ্যা মাইনাস এটা, তাহলে আমাদের 32 মাইনাস 16, ওরে বাবা 16, এই হচ্ছে এখানকার উত্তর। এবং এখান থেকে তোমাকে এক্সট্রা কি জানতে হবে, যদি তোমাকে বলে পরমাণুর না বলে ধরো অণুতে বলে দিল অণুতে নিউটন কয়টা, কেমনে করবি কল। এবং আমি এটা একেবারে খুব গ্যারান্টির সাথে বলতে পারি যে তুমি অ্যাট এ টাইম যদি এই ক্লাসটা এখন ধরো হচ্ছে যে 100 জনও দেখো, তাহলে আমি অ্যাটলিস্ট মেক মানে শিওর যে তুমি 40 জনের ভিতরে এটাতে কনফিউশন লাগবে, 20 জন ডাইলেমার ভিতরে থাকবে দিব কি দিব না এরকম, এবং পারার সংখ্যাটা আমি ধরবো হচ্ছে মাত্র 15 থেকে 16 জন, এর বেশি বোধহয় পারবে না। কি বুঝছো নিউটন কত, কি সালফার অণুতে, পরমাণুতে বললাম না, অণুতে বললাম যে নিউটন কত। সো অণুতে নিউটন হলে কি হয়ে যাবে বলো তো, সালফারের অণু আবার কেমন থাকে, S8 আকারে থাকে, একটার ভিতরে আছে হচ্ছে 16টা, 8টার ভিতরে কয়টা থাকবে বলো তাহলে, 64 64 128টা, বুঝছো, মানে 8 ইন্টু 16 হয়ে যাবে তখন টোটাল নিউটন সালফারের অণুতে। যদি বলে, যদি বলতো ফসফরাসের, ফসফরাস আবার অণু আকারে থাকে হচ্ছে P4, ঠিক আছে, ফসফরাস অণুতে আবার আকারে থাকে হচ্ছে P4। ওকে, এখানে আমি আরেকটা কথা একটু বলে দিই তোমাদেরকে, জানাতে চাই, সেটা হলো ভাইয়া যে এই যে যেটা আমার ভর সংখ্যা, এই ভর সংখ্যাটাকে অপর নাম বলা হয় হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা, এই জিনিসপাতিগুলা পাইলে বা আসলে হতাশ হও না কিন্তু, নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যার আলাদা নাম বলতে পারি আমরা একটা নিউক্লিয়ন সংখ্যা। ক্লিয়ার হচ্ছে, নিউক্লিয়ন নট নিউট্রন, আলাদা জিনিস। আর নিউটন বললো না আবার কেউ, নাহলে উনি কিন্তু আবার মানে যাই হোক পরকাল থেকে আবার রাগ করবেন এমন। ওকে, সো আশা করি বুঝতে পারা গেছে এ পার্টটুকু। তাহলে কত হবে এখানে আমাদের জন্য, যেহেতু পরমাণুতে বলছে তার মানে 16টাই, যেহেতু এত সহজ বলছেই কিছু করার নাই, তোমাকে যেহেতু সহজ করেই বলছে তার মানে কি 16টা, রাইট অ্যান্সার কি 16। ওকে, চলো এবার পরেরটা দেখি, নিচের কোনটি কম্পোজিট কণিকা। আহা, খুব কত গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো আমাদের মূল কণিকাগুলো আসলে কয় ধরনের বলো, পরমাণুর ভিতরে মূল কণিকা আমরা কতগুলা পড়ছি, 3 প্রকারের পড়ছি পরমাণুর ভিতরে মূল কণিকা, পড়ছি না 3 প্রকার, বলো 3 প্রকার পড়ছি, কি 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 কি? ফার্স্ট অফ অল পড়ছি স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা। সেকেন্ড অফ অল পড়ছি অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী বাট স্টিল তারা মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। থার্ড অফ অল কি পড়ছি বলো তো ভাই, কম্পোজিট বা ভারী কণিকা, কম্পোজিট বা ভারী কণিকা। একটা জিনিস মাথায় রাখবা কিন্তু, আমি কিন্তু এই যে এক্সট্রা যে নামগুলো বলতেছি এগুলো কিন্তু খুবই জরুরি, তোমার বেলায় ইম্পর্টেন্স হচ্ছে এই জিনিসটাই, এটাই থাকবে আলাদা রকমভাবে। সো স্থায়ী মূল কণিকা কারা বলো, ইলেকট্রন বাবাজি, প্রোটন বাবাজি, নিউট্রন বাবাজি, এই তিনজন হচ্ছে আমার স্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা কি, মেলাগুলা নাম বলা যায়, কতগুলা নাম বলা যায়, মেলাগুলা, যেমন পাইয়ন, গ্লুয়ন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিটন, কতগুলো বলবো বলো, পজিট্রন, আরও নিবা বলো, এই সবগুলাই কি আসলে অস্থায়ী মূল কণিকা, এই সবগুলাই কি অস্থায়ী মূল কণিকা, পাইয়ন, গ্লুয়ন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিটন, পজিট্রন সব। ওকে, এরপরে যদি আমি আসি কম্পোজিট কণিকা, এরা হচ্ছে ভাই 2 জন, স্পেসিফিক ফিক্সড, কয়জন, 2 জন। একটা হচ্ছে আলফা কণা, আলফা কণা, আর আরেকটা হচ্ছে ডিউটেরন, ডিউটেরন কণা। আলফা কণাটা কি বলতো, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, আলফা কণাটা হচ্ছে ভাই আমার দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটা যদি আমি লিখি এই যে He প্লাস প্লাস, এটা হচ্ছে 2 ভাই, এটা হচ্ছে 4, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা হচ্ছে আলফা কণা। ডিউটেরনটা কী ভাই বলো তো, ডিউটেরনটা হচ্ছে ওই যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম পড়ছিলা, হাইড্রোজেনের যে আইসোটোপ, ওই যে আমি যে প্রথম একটু আগেই যে বললাম, এটা কিন্তু প্লাস হবে, ডিউটেরন কণা। ঠিক আছে, এই হয়ে গেল তোমার এই কাহিনী। তাহলে কম্পোজিট বা ভারী কণিকা, এত একটা কঠিন কোয়েশ্চেনের উত্তরটা কি আমরা পাইছি নাকি পাই নাই, তুমি আমাকে বলো তো, পাইছি?
কোনটা সেটা? আলফা কণা এবং ডিউটেরাম। পাইছি? বি। তাহলে সঠিক উত্তরটা বি। ক্লিয়ার? ওকে, পরেরটা দেখি। কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি জীবাণুনাশক হিসেবে কাজ করে? কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভিটা জীবাণুনাশক হিসেবে কাজ করে? এইটা আসলে আমাদেরকে জানতে হবে। ইউভি এবং আইআর, ঠিক আছে? আমি তোমাকে ইউভিটা দেখিয়ে দিচ্ছি এবং আইআরটাও একটু বলবো। হ্যাঁ, ইউভির দুইটাকে তুমি ভালো মতন মনে রাখবা। ইউভি রশ্মিটার রেঞ্জটা আমাদের কত? ওই যে আমাদের যে 20 বা 10 এখান থেকে 380 ন্যানোমিটার, এটা হচ্ছে টোটাল রেঞ্জ। এই রেঞ্জটুকুর ভিতরে আবার দুইটা অংশ দুই রকমভাবে কাজ করে। একটা হচ্ছে 240 থেকে 280, এই 40 মিটার, 240 থেকে 280 এই ন্যানোমিটার, এই রেঞ্জটুকু কাজ করে হচ্ছে জীবাণুনাশক হিসেবে। জীবাণুনাশক হিসেবে, জীবাণুনাশক হিসেবে এই অংশটুকু কাজ করে জীবাণুনাশক হিসেবে। আবার আবার আমাদের এই ইউভিরই 280 থেকে 380 ন্যানোমিটার এই অংশটুকু আবার কি কাজ করে জানো? জাল টাকা, জাল পাসপোর্ট, সব কিছু শনাক্তকরণে। জাল পাসপোর্ট মানে জাল যত কিছু আছে ভাই, সবই কম বেশ শনাক্তকরণে এটা কাজ করে। শনাক্তকরণে ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখন ইউভি তো বুঝছি, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো, বলা যায় না, চলে আসার পসিবিলিটি সব থেকে বেশি এটা। সেটা হচ্ছে আইআর রশ্মি আছে না ভাইয়া? আইআর বা ইনফ্রারেড রে, যেটা আমাদের ইনফ্রারেড রে, আইআর যেটা আছে, সে আইআর রেঞ্জটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি ভাইয়া। তিনটা ভাগের ভিতরে প্রথমটা হচ্ছে আমাদের এনআইআর, নেয়ার আইআর, মানে প্রথমে একবার আইআরের শুরুর রেঞ্জটা যেটা। তারপরেরটা আছে ভাই এমআইআর, মিডিল আইআর। তারপরেরটা আছে হচ্ছে ভাই ফার আইআর বা এফআইআর, ফার আইআর। ওকে, তিনটা রেঞ্জে ভাগ করি। এই তিন ধরনের মানে কার্যক্রম খালি জেনে রাখো। নেয়ার আইআর যেটা আছে সেটা হচ্ছে যাবতীয় রোগ শনাক্তকরণে ব্যবহার করা হয়। যাবতীয়, এটা চিকিৎসা কাজে ব্যবহার করা হয়। চিকিৎসা কাজে ব্যবহৃত করা হয় এনআইআর এবং এফআইআর, এই দুজনকে। যাবতীয় রোগ শনাক্তকরণে, এ কিন্তু শনাক্তকরণ করে, কোনো কিছু প্রতিশোধ বা প্রতিকার করে না, শনাক্তকরণে। আচ্ছা, এফআইআরটাও ব্যবহার করা হয়, কিন্তু একে ব্যবহার করা হয় রোগ প্রতিসমে, রোগ প্রতিসম বা প্রশমিতকরণে বা প্রতিসমকরণে। প্রশমিত না তো, এটা কি হবে আমাদের? প্রশমিতকরণে, প্রশমিত রোগ প্রশমিতকরণে আমরা কি ব্যবহার করি? এফআইআর ব্যবহার করি। আর এমআইআর যেটা আমার মিডিল আইআর, সেটা আমরা কোন কাজে ব্যবহার করি আসলে? সেটা আমরা ব্যবহার করি জৈব যৌগের আঙ্গিক বিশ্লেষণে। জৈব যৌগ বিশ্লেষণে, বলো, সব কিছু বুঝা গেছে তাহলে আমাদের? আশা করি বুঝতে পারছো। তো এটার উত্তরটা কত হবে? এ হবে। সেটা তো আমরা এখান থেকেই করে ফেলছি। আর আয়ার রিলেটেড এই জিনিসপত্রগুলো একটু জেনে রাখলাম। এটুকু যদি জেনে রাখো, আশা করি খুব ভালো মতন উপকৃত হবা সামনে যে। ওকে, পরেরটা আসো। নেক্সট কোশ্চেনটা বলে যে, এটা তো উত্তর দেখছো, কোন পদার্থের ভৌত অবস্থা এক হলেও গঠন কাঠামো ভিন্ন? ভৌত অবস্থা এক, বাট গঠন কাঠামো ভিন্ন। প্রথমে তোমাকে দেখতে হবে এখানে আসলে কোন পদার্থের বলতে কি কি, কার কার রূপভেদ আছে। সাপোজ কার্বনের রূপভেদ আছে, কপারের রূপভেদ নেই, আইসোটোপ আছে, সোডিয়ামের রূপভেদ নেই, আইসোটোপ আছে, পটাশিয়ামের রূপভেদ নেই, আইসোটোপ আছে। সো যদি চিন্তা করো তাহলে ওদেরকে যদি আলাদা আলাদাভাবে চিন্তা করো, ওদের গঠন কাঠামো আর স্থায়ী অবস্থা দুইটাই হচ্ছে সেম, আশা করি যদি চিন্তা করো। বাট এখানে যেমন আমাদের কার্বনটা আছে না, কার্বনের কথা যদি আমরা চিন্তা করি, পদার্থের গঠন কাঠামো এক হলেও তাদের অবস্থা, ভৌত অবস্থা এক হলেও গঠন কাঠামো ভিন্ন। কার্বনের রূপভেদ কয়টা বলো তো ভাই? আগেকার অবস্থা অনুযায়ী দুইটা, কার্বনের রূপভেদ দুইটা। আর বর্তমানে আরেকটা জিনিস আবিষ্কার হয়েছে, ওই যে গ্রাফিন আবিষ্কার হয়েছে এমন। হ্যাঁ, কার্বনের রূপভেদ হচ্ছে আগের অবস্থা অনুযায়ী আমরা দেখাই দুইটা। একটা হচ্ছে ভাই প্রথমে হচ্ছে কয়লা, বা আমরা বলতে পারি গ্রাফাইট, আসলে কয়লা বলবো না, গ্রাফাইট, আর আরেকটা হচ্ছে আমাদের কি বলতো, হীরক। দুইটাই কি তাদের ভৌত অবস্থা কি বলতো? কঠিন না? কঠিন মানে
অবভিয়াসলি দুইটার ভৌত অবস্থায় কি কঠিন, বাট তাদের যেটা গঠন কাঠামো সেটা কি এক? নিশ্চয়ই না, গঠন কাঠামো আলাদা আলাদা। যেমন হিরকের গঠন কাঠামো হচ্ছে আসলে sp3, গ্রাফাইটের গঠন কাঠামো হচ্ছে sp2। হ্যাঁ, এই যে দেখো গঠন কাঠামো, তাদের সংকরানি আলাদা, তাহলে গঠন কাঠামো কিভাবে এক হইতে পারে? তাহলে তো সংকরানি আলাদা, তাহলে গঠন কাঠামো কিভাবে এক হইতে পারে? জিনিসটা বুঝতেছো? এমন। এখন আমি তোমাকে এখানে একটা কাহিনী বলে দিই, সেটা হচ্ছে একমাত্র অধাতব ইলেকট্রনীয় প্রবাহী হচ্ছে গ্রাফাইট। এই কথাটা সুন্দর মতন জেনে রাখো, মাথার ভিতরে, মনের খাতায়, স্মৃতির পাতায়, যেখানে ইচ্ছা লিখে রাখো। একমাত্র, এটা কিন্তু একমাত্র, কি বলতেছি, একমাত্র অধাতব ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী কে বলো? এই যে বাবা জীবন, গ্রাফাইট। তাহলে আমাদের এটা সঠিক উত্তর কিন্তু এ, কার্বন। রাইট অ্যান্সার হচ্ছে কার্বন। ওকে, ক্যান্সার চিকিৎসায় নিচের কোন আদর্শ গ্যাসটি ব্যবহার হয়? ক্যান্সার চিকিৎসার জন্য আমরা যে কয়েক চিকিৎসার জন্য আইসোটোপ ব্যবহার করি, তার ভিতরে ক্যান্সার চিকিৎসায় আদর্শ গ্যাস ব্যবহার করা হয় ভাই রেডন। কি চিকিৎসায় বলো? ক্যান্সার। আর্গন ব্যবহার করেও আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ইমিডিয়েট আমার মনে আসতেছে না, ওটা আমরা আইসিটিতে পড়ছিলাম বেশ কিছুদিন আগে। ওই মানে হচ্ছে যে একেবারে যে তার হচ্ছে মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে এটাকে সুপার ক্রিটিক্যাল নাইট্রোজেন এরকম টাইপের করে ইউজ করা হয়, ওখানে সুপার ক্রিটিক্যাল হিলিয়াম বা সুপার ক্রিটিক্যাল আর্গনও ব্যবহার করা হতো। সো ক্যান্সারের জন্য রেডিয়াম, এটা মাথায় রাখলাম। এবার চলে আসো আয়োডিন। আয়োডিনকে আমরা কিসে ব্যবহার করি আসলে? আমাদের থাইরয়েড জনিত যে সমস্যা, সেখানে আমরা আয়োডিন ব্যবহার করি, থাইরয়েড প্রবলেম। বয়স নির্ধারণে কাকে ব্যবহার করি ভাই? কার্বনকে। কার্বনকে বয়স নির্ধারণের জন্য। ফসফরাস 32 একটা জিনিস ব্যবহার করি, জানো? ফসফরাস 32, আয়োডিন 131, এরকম। ফসফরাস 32কে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যবহার করি ভাই, সেটা হচ্ছে লিউকেমিয়া রোগে। কি কাজে বলো? লিউকেমিয়া রোগে। লিউকেমিয়া রোগে। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে আমাদের রেডন। কি রাইট অ্যান্সারটা? রেডন। ওকে, পরেরটা দেখি। কোনো উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আচ্ছা, তোমাকে এখান থেকে আমি বেশ কিছু জিনিসপত্র দেখিয়ে দিই। উপশক্তি স্তরের যেহেতু, তার মানে আমাকে ডিল করতে হবে এল নিয়ে, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমি আগে প্রধান কোয়ান্টাম সংখ্যা যাবতীয় জিনিসপাতি দেখাই। প্রধান কোয়ান্টাম, এই রিলেটেড যত যা জিনিস আছে দেখে ফেলো। প্রধান কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম হয়ে গেছে ভাই। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কত? এন। তাহলে যে কোনো এন এর মানের জন্য, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে রাশিগুলো আমি এখানে লিখবো সেটা দেখে নাও। প্রধান কোয়ান্টাম সংখ্যা যে কোনো এন এর মানের জন্য, হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা এন এর মানের জন্য আমি এখানে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ কত? 2n²। সর্বোচ্চ অরবিটাল সংখ্যা তার কত? অরবিটাল, কিন্তু ভালো করে বুঝো, সর্বোচ্চ অরবিটাল, অরবিটাল, সর্বোচ্চ অরবিটাল তার কত? শুধু n²। যে কোনো একটা এন এর মানের জন্য যদি এন সমান হয়ে যায় ধরো 4, তাহলে সেখানে সর্বোচ্চ অরবিটাল কয়টা থাকবে? 16টা থাকবে। এটাই আসলে, এটাই বাস্তব। হা হা হা, বুঝছো? হ্যাঁ, 16টাই থাকবে আসলে। সো এটাই হচ্ছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা রিলেটেড জিনিসপাতি। আমি যদি এখন তোমাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বাদ দিয়ে একটু নিচে নিয়ে চলে আসি, সহকারী উপশক্তি স্তর বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম, তুমি বলো তো একটা অরবিটাল ইলেকট্রন কয়টা থাকে? 2টা থাকে। দ্যাটস ওয়াই এই অরবিটাল সংখ্যার সাথে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাই আসলে? ওই যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা পেয়ে যাই। বুঝছো জিনিসটা? এই সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা ডিল করতে গেলে সেটা কি আসলে? এল। সহকারী কোয়ান্টাম সংখ্যার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই জিনিসটা আসলে কে? এল, তাই না? সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে যদি আমরা বলি ভাই, তাহলে এখানে জিনিসপত্র পাবো হচ্ছে এরকম। ধরে নাও প্রথমটা যেটা বলবো যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ, ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? কয়টা? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ। আচ্ছা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণটা পরে যায়, আগে চলে আসে হচ্ছে এটা লিখে ফেলি যে ওই অরবিটাল সংখ্যা, সর্বোচ্চ অরবিটাল এল এর মানের জন্য, যে কোনো একটা এল এর মানের জন্য সর্বোচ্চ অরবিটাল, অরবিটাল, অরবিটালটা লিখি। অরবিটাল হচ্ছে 12 + 1, এটা হচ্ছে তার অরবিটাল সংখ্যা।
12+1 এল এর যে কোনো মানের জন্য। এখন ধরো এস এ এল এর মানটা কত 0, তাহলে তার অরবিটাল কয়টা হয় আসলে একটা হয়, এস নিজেই। দেখো এল এর মান 0 দাও, উত্তর কত আসবে 1। এখন তুমি চিন্তা করো হচ্ছে পি এর এল এর মান কত 1, 1 বসাও, তাহলে কত পাও তুমি 3, 2 কে 2 আর একে 3। ডি এরটা চিন্তা করো ভাইয়া, ডি এর জন্য 2, 2 দ্বিগুণে 4 আর একে 5, এফ এর জন্য চিন্তা করো, পেয়ে যাবে হচ্ছে 7। তাহলে এই যে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হচ্ছে এইটা, তাহলে সেখানে ইলেকট্রন কয়টা হবে, এটার সাথে দ্বিগুণ, একটাতে যেহেতু 2টা করে ইলেকট্রন থাকতে পারে তাহলে দ্বিগুণ, তাহলে 2l+1। এই এখন আমার কোশ্চেন আসছে কোনটা, এটা না, এটা আসছে না আমার কোশ্চেন, এটা আসছে, এটা আসছে আমার কোশ্চেন। সো আমাদের রাইট অ্যান্সারটা কোনটা হবে, 2 × 12+1। জিনিস ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? ওকে, এরপরে আসো, রাইট অ্যান্সার হচ্ছে 2 × 2n+1। এই যে দ্রাব্যতা রিলেটেড একটা ম্যাথ, এবং এই ম্যাথটা অনেক আগে আসছিল যদিও, এবং ওখানে আমার ক্যালকুলেটার ইউজ করতে ছিল, দ্যাটস ওয়াই খুব সহজে পারা গেছে। আমরা এটা ক্যালকুলেটার ছাড়া ইউজ করে দেখাবো, সলভ করে দেখাবো, কোনো প্যারা নেই। আচ্ছা, প্রথমে দেখো কি বলে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রব্যের দ্রাব্যতা যথাক্রমে 10 এবং 15 গ্রাম। এটা আসলে গ্রাম পার 100 গ্রাম এককে দেওয়া। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 10 গ্রাম সম্পৃক্ত দ্রবণটা বানাইছি, ঠিক আছে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলাম, তারপরে তাহলে তার কত গ্রাম কেলাসিত হবে। দেখো খুব ভালো করে বুঝো, এই যে কেলাসিতরটার টাইপ কখনোই তুমি এরকম করবা না যে ভাইয়া আমরা তো এস বা দ্রাব্যতার একটা সূত্র জানি, এস ইজ ইকুয়ালস টু 100 W। আমি যে ভুলটা করতাম আসলে, W - W, এটা হচ্ছে দ্রাবক, উপরে হচ্ছে এই ডাব্লিউ, এর এই ডাব্লিউ হচ্ছে দ্রব, আর এটা হচ্ছে দ্রবণ, দ্রবণ মাইনাস হচ্ছে দ্রব মানে হচ্ছে দ্রাবক, মানে ডাব্লিউ মাইনাস স্মল ডাব্লিউটা হচ্ছে আসলে দ্রাবক, এরকম। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি একবার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 10 গ্রাম সম্পৃক্ত দ্রবণ মানে ডাব্লিউ এর মান ধরে স্মল ডাব্লিউ এর ভ্যালু বের করতাম, 10 একবার হচ্ছে যে 20 ডিগ্রিতে বের করতাম, দিয়ে দুইটা ডাব্লিউ ডিফারেন্স করে দিতাম। কিন্তু এভাবে আসলে হয় না। কেন হয় না? কারণটা হচ্ছে যে এই যে এখানে একটু ভালো করে বুঝো, সেটা হলো যে একটা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন তুমি চেঞ্জ করছো, তখন আসলে পানির পরিমাণের কোনো কমতেছে না, বা দ্রাবকের পরিমাণের কোনো কমতি হচ্ছে না বা বাড়ছে না। কি ঘটনা ঘটছে, ওই দ্রাবকের দ্রব ধরে রাখার যে ক্ষমতা সেটা বাড়া কমা হচ্ছে, বাট দ্রাবক তো আমার ফিক্সড। দ্রাবক আমার ফিক্সড কোথায়, আমি যখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম সম্পৃক্ত দ্রবণটা বানালাম, সেখানে আমার যতটুকু পরিমাণে দ্রাবক ছিল, 20 ডিগ্রি সেলসিয়াসে যখন আমি সেটাকে রিডিউস করলাম, সেখানে আমার ততটুকু পরিমাণেই দ্রাবক আছে কি না? সেজন্য এখানে দ্রবের পরিমাণ আর দ্রাবকের পরিমাণ আলাদাভাবে বের করে নিতে হয়। তারপরে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অতটুকু পরিমাণ দ্রাবক কতটুকু পরিমাণ দ্রব ধরে রাখতে পারবে সেটা বের করতে হয়, দিয়ে ডিফারেন্সটা বের করতে হয়। চলো আমি করে দেখাই, না হলে হচ্ছে যে উপর দিয়ে যাবে হয়তো বা। আচ্ছা চলে আসো, তাহলে আমরা প্রথমে করি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য। এখন 10 গ্রাম হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, 10 গ্রাম হচ্ছে আমার সম্পৃক্ত দ্রবণ। এখন তুমি বলো আমাকে যে 10 গ্রাম সম্পৃক্ত দ্রবণের জন্য আমরা এখানে 30 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা এরকম দিতে পারি না ভাইয়া? 30 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে দ্রাব্যতা কত, 15। সো 15 ইজ ইকুয়ালস টু 100 W ইন্টু 10 - W, 10 - W। 10 গ্রাম যেহেতু আমার সম্পৃক্ত দ্রবণের কথাই বলছে, সো এই ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখানে পাই হচ্ছে আমরা 150 ইজ ইকুয়ালস টু কত আমাদের 115 W, এরকম হয় না? 150 ইকুয়ালস টু 115 W। ওকে, এরপরে চলে আসো, আমরা যদি এটাকে এরকমভাবে নিই, এখন ডাব্লিউ এর পরিমাণটা তাহলে কত হবে, এটা 15 W হলো, এটা ওখানে যে যোগ হলো 115 W, তাহলে ডাব্লিউ এর পরিমাণটা হচ্ছে 150 বাই হচ্ছে 115। সো এই ক্যালকুলেশন যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের কত থাকে, ফার্স্ট অফ অল আমরা এটাকে 5 দিয়েই ভাগ করি প্রথমত। সো 5 দিয়ে করলে উপরে থাকে 30, নিচে থাকবে কত দেখো তো, নিচে থাকে হচ্ছে 20 আর 3 23, 23 আর 20 থাকে না, এমন থাকে। সেই ক্যালকুলেশন যদি এবার তুমি করো তাহলে 23 ভাগ হচ্ছে 20, সরি 30, এমন একটু ছোট্ট করে ফেলি অন্তত। 1 নিলাম আমরা ধরো 23, তারপরে এখানে 7 আসলো, তাহলে দশমিক নিলে 70 হলো, দশমিক নিলাম। তারপরে আমরা যদি করি 3 20 60 আর 3 3 9 69, তাহলে 1 আসলো, 10 হচ্ছে না, আরেকটা শূন্য লাগবে, মানে আরেকটা জিরো লাগবে। সো এরকম 1.30 এতটুকু পরিমাণে ধরো সাপোজ তুমি ধরে নিলা 1.30 গ্রাম ওখানে দ্রব আছে। এটার মানটা কত পাইলাম আমরা, 1.30, কত এই ডাব্লিউ এর ভিতরে। তাহলে সেখানে দ্রাবকের পরিমাণটা কত, 30 ডিগ্রিতে দ্রাবক, এই কথাটা যদি আমি বের করতে চাই তাহলে কত হবে আমাদের, 10 - 1.3 মানে হচ্ছে আমাদের 8.7 গ্রাম।
এই যে দ্রাবকটা সেটা কি ফিক্সড না আমাদের 8.7 গ্রাম? ফিক্সড অবভিয়াসলি। কার জন্য? 20 ডিগ্রি সেলসিয়াসে আমি যে শীতলীকরণ করব তখন আমার এটা ফিক্সড। তাহলে যদি 8.7 গ্রাম, তাহলে বলো এখানে আমার 20 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হচ্ছে 10, মানে 100 গ্রাম দ্রব্য ধরে রাখতে পারে 10, 100 গ্রাম দ্রাবক ধরে রাখতে পারে 10, এক কত পারবে? এবং এই যে 8.7 গ্রাম যে দ্রাবক আছে সেটা কত পারবে? তাহলে আমরা যদি ডিরেক্ট করি তাহলে 100 গ্রাম দ্রাবক ধরে রাখতে পারে কত? 10, এক কত পারে? এবং 8.7 গ্রাম কত পারে? সো 8.7 ইন্টু হচ্ছে আমাদের 10 বাই হচ্ছে কত রে? 100। সেই এই ক্যালকুলেশন কাটলাম। এখন এই যে 10কে যদি আমরা এটা দ্বারা ডিভাইড করি তাহলে থাকে কত? 0.87 গ্রাম। 0.87 গ্রাম, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো 0.87 গ্রাম থাকবে হচ্ছে তখন, কখন? ওই যে ওই সময়ে। কোন সময়ে রে? ভালো করে বুঝো। 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে হচ্ছে 0.87 গ্রাম। তাহলে এখন কেলাসিত হচ্ছে কতটুকু? এই যে 1.3 ছিল, এখন বর্তমানে আছে 0.87। তাহলে কেলাসিত কত বলতে পারি আমরা? কেলাসিতর পরিমাণটা 1.3 মাইনাস হচ্ছে 0.87। সো এখানে যদি চিন্তা করি তাহলে এখানে হচ্ছে থাকে হলো ধরো 0.13 প্লাস হচ্ছে 0.3, তার মানে 0.43, 0.43 গ্রাম। কিরে বাবা, এই উত্তর তো নাই এখানে। এবং আসলে ওইবারও এটা সঠিক উত্তর ছিল না, এত খাটাখাটনির পরে সঠিক উত্তর নাই। রাইট আনসারটা দেখো, সঠিক উত্তর নেই। কি করার, আমার তোমার তো দোষ না, হটেভার, কোনো সমস্যা নেই। এরকম যদি অ্যান্সার আসে আমরা দাগাবো না, অবভিয়াসলি দাগাবো না। ওকে, আচ্ছা। এরপরে আসো, পাসপোর্ট শনাক্তকরণের জন্য নিচের কোন রশ্মিটি ব্যবহার করা হয়? অলরেডি উত্তরটা বলে ফেলছি আমি। কোনটা বলো তো? ইউভি। এবং কোন রেঞ্জটা ভাইয়া বলো তো? ওই যে আমাদের 280 থেকে 380, সো অতি বেগুনি রশ্মি বা ইউভি রশ্মি। পরেরটা দেখো, নাইট্রেট আয়নের বলয় পরীক্ষায় যে বলয় উৎপন্ন হয় সেটা কি? একটা নাইট্রোসো বলয় উৎপন্ন হয়, সবসময় মাথায় রাখবে এটা জিনিস। নাইট্রোসো বলয় উৎপন্ন হয়, নাইট্রোসো, একটা জটিল যৌগের নাইট্রোসো বলয়। এটা হচ্ছে ভাই কেমন জানো? এই যে একটা ব্লু ফ্রেমের উপরে, হ্যাঁ, এই যে একটা ব্লু ফ্রেমের উপরে, আমি তোমাকে দেখাই তাহলে বুঝতে পারবে। একটা ব্লু ফ্রেমের উপরে, হালকা ব্লু একটা ফ্রেমের উপরে, সরি দিই, কী বলো, পানি কালার দিই, ট্রান্সপারেন্ট টাইপের একটা কালার দিই, হ্যাঁ। একটা ব্লু ফ্রেমের উপরে হালকা ব্লু আসে, এই যে এরকম বলয় তৈরি হয়, ঠিক আছে? এই যে একটা বলয় তৈরি হয়েছে, এটাই হচ্ছে ওই নাইট্রোসো বলয়। এই নাইট্রোসো বলয়, নাইট্রোসো কি আসলে? এনও যৌগের উদাহরণ থাকতে হবে, এনও থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে নাইট্রোসো। এনওর সাথে অবশ্যই কোনো কাউকে যুক্ত থাকতে হবে। দেখো এখানে এনও আছে কোনটা আসলে বলো তো? এই যে ফেরাস সালফেটের সাথে এনও, একটাতেই আছে না, ফেরাস সালফেট ইন্টু এনও, একটাতেই। সো নাইট্রোসো বলয় তৈরি হয়। এটা কোন পরীক্ষা আসলে? নাইট্রেট আয়নের পরীক্ষা। নাইট্রেট আয়নের পরীক্ষাটা আমার নর্মালি এইচএসসিতেও আসে না, কজ এটা এখানে মেলাগুলা বিক্রিয়া লিখতে হয়, ওকে, সেজন্যই আসে না, সত্য কথা, এজন্যই বলতেছি। সো এমন, ঠিক আছে? নাইট্রেট আয়নের থেকে আমাদের কার্বনেট এবং সালফেট আয়নের পরীক্ষাটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা আমাদের আছে এবং আমরা করব কিভাবে সেটাও দেখব। ওকে, তো এই যে ফেরাস সালফেট ইন্টু নাইট্রোসো আয়ন, এমন। এরপরে দেখো, ইউরেনিয়াম 238 এর নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাতের মান কোনটি? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত? তো আমাকে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যাও দেওয়া আছে 238, তাহলে আমাদের এ মাইনাস জেড মানে নিউট্রন সংখ্যাটার পরিমাণটা আমরা কত বলতে পারি বলো তো? 238 মাইনাস হচ্ছে 92, 238 লিখবো কি লিখছি বলো তো? 238 মাইনাস হচ্ছে 92, এমন না? 238 মাইনাস হচ্ছে 92, হ্যাঁ। সো তাহলে এখানে থাকে কত? 6, আর এখানে থাকে হচ্ছে এখানে থাকে কত আমাদের? এখানে থাকে হচ্ছে 13, তার মানে হচ্ছে 4, 13 না, 13, তাহলে এখানে থাকে হচ্ছে 146। এখন 146 থাকে হচ্ছে আমার কি? তার নিউটন সংখ্যা। বলছে নিউটন প্রোটনের অনুপাত কত? তাহলে এই অনুপাত যেটা উত্তর চাইছে সেটা হচ্ছে নিউট্রন অনুপাত হচ্ছে কি প্রোটন। সো নিউটন কত? 146, প্রোটন কত আমাদের? 92। চলো এটা যদি ভাগ করে দিই আমরা, একটু যদি আর একটু ছোটো করি তাহলে আমরা কত পাবো বলো তো? 92, তাই না? তাহলে 46 পাবো, আর উপরে পাবো কত আমাদের? 140 মানে 70, 143, কি বলি 70 না, তাহলে 73, এই না? আর ভাগ যাবে না, বুঝছো জিনিসটা? 2 দ্বারা ভাগ করলাম। এরপরে দেখো, এরপরে আমরা হচ্ছে একটু বাংলা ভাগ করব। এই বাংলা ভাগটা হচ্ছে খুব সহজ, এটা কঠিন কিচ্ছু না। 2 দিয়ে তো হবে না, 1 দিয়ে দিতে হবে, দাও। তাহলে এটা থাকে হচ্ছে কত আমাদের?
7.346 থাকে। সো 46 থাকলে এটা হয় হচ্ছে আমাদের ধরো 13, তার মানে 7 6 13, এটা 5 হয়ে যায়, তার মানে 2, তারপরে এখানে হচ্ছে দশমিক নিব, এবার হচ্ছে যদি এখানে 0 নেই, একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে এবার দেখো 5 দিয়ে দেওয়া যায় বোধহয়, 4 5 মানে 6 দিয়ে দেওয়া যাবে না, 4 5 40-এ কত হয়, 200 হয়, আর 5 6 30, 5 দিয়ে দেওয়া যায়, তাহলে 230 এরকম আসে একটা। সো এই ক্যালকুলেশন করলে আবার এখানে চলে আসে হচ্ছে 4 0 40, এবার আরেকটা হচ্ছে যে আমাদের শূন্য চলে আসে 400, এবার 9 দিয়ে দেওয়া লাগবে ভাই, 10 দিয়ে দিলে তো 460 হয়ে যাবে তার আগে, সেই এরকম ক্যালকুলেশন একটা বের হয়ে আসবে। দেখো এটা এতদূর পর্যন্ত করলে আমাদের সঠিক উত্তর চলে আসছে আসলে 59। কোথায় আসে? বিতে। রাইট অ্যান্সারটা কোনটা? 59। ক্লিয়ার? ওকে। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয়? আরে বাবারে কত কঠিন কোশ্চেন, অলরেডি আলোচনা করা হয়ে গেছে। প্রোটন সংখ্যা একই, আইসোটোপ। 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 পরমাণুর আকার কত? পরমাণুর আকার, এটা কোন পরমাণুর কথা বলা হয়েছিল? হাইড্রোজেন পরমাণুর কথা বলা হয়েছিল, মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, যেটা রাদারফোর্ড আবিষ্কার করে গেছিলেন বা যে কাজ উনি করে গেছিলেন। পরমাণুর আকারটা হচ্ছে আমাদের যদি আমরা চিন্তা করি তাহলে পরমাণুর আকার আর নিউক্লিয়াসের আকার এই দুইটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। সো নিউক্লিয়াসের আকারটা হয় হচ্ছে আরও ছোট, এটাকে বলা হয় 10⁻⁻14 বা 10⁻⁻15 সেন্টিমিটার এমন। পরমাণুর আকারটা হয় হচ্ছে ভাইয়া মিটার, নট সেন্টিমিটার, মিটার, এসআই মিটার এমন। পরমাণুর আকারটা হয় হচ্ছে 10⁻10 মিটার এমন। তুমি বলো তো 10⁻10 মিটার, 10⁻14, 10⁻18, ঠিক আছে এটা রেশিও? কজ পরমাণুটি নিশ্চয়ই বড় হবে, পরমাণুর ভিতরে নিউক্লিয়াস তো আরও ছোটো হবে, সো আরও ছোটো হয়েছে, আশা করি বুঝছো, আরও ছোটো হয়েছে। ক্লিয়ার না? ওকে। এখন এটা তো আমার মিটারে দেওয়া, মিটারে কি আমার এককগুলো আছে? নাই, তাহলে এটা সেন্টিমিটার ভার্সনটা কত? অবভিয়াসলি এটাকে 100 দ্বারা গুণ, তাহলে 10⁻8 সেন্টিমিটার, এটাই আমাদের রাইট অ্যান্সার না? সেন্টিমিটার। দেখো তো আছে 10⁻8 সেন্টিমিটার, ডি। সঠিক উত্তরটা কোনটা ভাই? ডি। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ক্লিয়ার? ওকে, পরেরটা দেখি। পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করে? 4s-এ। জানি না আমরা, এমন ছিল? কোথায় প্রবেশ করে সর্বশেষ ইলেকট্রন? আচ্ছা, সো আমরা যদি এই কথাটা চিন্তা করি যে এখানে আমাদের কোথায় প্রবেশ করে, তাহলে তো আলটিমেটলি এটাই। কজ দেখো আমরা যদি এমনভাবে করি 1s2, অনেকেই এটাতে ঝামেলা পাকায়, 2s2, 2p6, 3s2, 3p6, এদের অবধি আর্গন হইল 20 হয়েছে, এরপরে কত? 4s2, 4s1, তাহলে তো 19। তাহলে কোথায় যা প্রবেশ করলো সেটা? কোথায় যা প্রবেশ করছে? এখানে কি ডি ছিল যে আগে 4-এ প্রবেশ করে তারপরে ডিতে আসছে? এমন তো না যে সর্বশেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করছে, এমন তো না, 4s-এ। তাহলে কোথায় প্রবেশ করছে সে? 4s ইলেকট্রন, 4s অরবিটালে। শেষ, ইজি জিনিস। ওকে, পরেরটা কি? হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে নিচের কোন সিরিজের সারি লাইন দেখা যায় না? হাইড্রোজেনে কে কে দেখা যায় বলো তো ভাইয়া? লাইম্যান। এটা কিন্তু দেখা যায় না মানে হচ্ছে মানে বামার সিরিজেই খালি দেখা যায় ওই কথা চিন্তা করো না, ওটা দেখে প্রথমে মনে হতে পারে যে ভাই দেখা যায় না মানে কি ভিজিবল না, ভিজিবল হয় শুধু কে? বামার। ভিজিবল না তো তাহলে সবাই, তাহলে তো আমাদের প্যাস্টনে হয়তো ব্র্যাকেটও হইতো, বাট এটা না, ওটা বলেনি। কোনটা দেখাই যায় না মানে কোন সিরিজগুলো সিরিজের ভিতরে নেয়? লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফুন্ড বা ফান্ড। বাট এখানে অপশনের ভিতরে দেখো 4 নম্বর অপশনটা কি দেওয়া? ফ্রাউনহার সিরিজ। ফ্রাউনহার সিরিজটা কই পড়ছো বলো তো? আমি পড়াই নাই, ইনশাল্লাহ আমি পড়াবো না। এটা ফ্রাউনহার সিরিজ আর ফ্রেনেল শ্রেণীর আর ফ্রাউনহার শ্রেণীর পড়ছি না আমরা? এটা কোথায় ছিল জানি, আমাদের ভৌত আলোক বিজ্ঞান না কোথায়? ভৌত আলোক বিজ্ঞানের ওখানে কোথায় কিছু একটা ছিল। হ্যাঁ, ওই যে দিচির পরীক্ষা অপবর্তনের ওখানে বোধহয় ফ্রাউনহার সিরিজ আর ফ্রেনেল সিরিজ এমন। আচ্ছা, তো এটা দেখা যায় না, তার মানে এটাই আমাদের সঠিক উত্তর, অ্যান্সার হচ্ছে ডি। রাইট অ্যান্সার হলো ডি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরপরে চলে আসো। এরপরে আমরা যাই এনএমআর মেশিন ঠান্ডাকরণে নিচের কোনটি ব্যবহার করা হয়? এনএমআর মেশিন যেটা ছিল আমাদের, সেটা ঠান্ডাকরণে আমরা কাকে ব্যবহার করি আসলে? হ্যাঁ, আচ্ছা, এনএমআর, এনএমআর জিনিসটা কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এটার বাংলা প্রতিশব্দটা জেনে রেখো। নিউক্লিয়ার মানে হচ্ছে ওই তো তুমি বলতে পারো হচ্ছে কেন্দ্র, মানে নিউক্লিয়াস কি? নিউক্লিয়ার কেন্দ্র এমন। ম্যাগনেটিক, এমজি লিখছি কেন রে? ম্যাগনেটিক রেজোনেন্স, চৌম্বকীয় কেন্দ্রাকিক চৌম্বকীয় ম্যাগনেটিক রেজোন্যান্স, অনুরণন, রেজোন্যান্স
আচ্ছা, এখানে যেই মানে এটা থিওরি অ্যাপ্লাই করে যে মেশিনটা চলে বা যে যন্ত্রটা চলে সেটা হচ্ছে আসলে এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, মানে হচ্ছে চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি এমন। আচ্ছা, এবং এই জিনিসটাকে ঠান্ডা করতে আমার যাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস, খুবই কস্টলি একটা গ্যাস, দামি একটা গ্যাস। কাকে ব্যবহার করা হয় বলো? হিলিয়াম গ্যাসকে। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কোনটা এখানে? হিলিয়াম গ্যাস। সঠিক উত্তরটা হিলিয়াম। জ্ঞানমূলক জিনিস জেনে রাখবো আমরা, হিলিয়াম গ্যাস। ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি? তৃতীয় শক্তি স্তর, আমাদের প্রথম শক্তি স্তরটা এন এর মান হচ্ছে 1, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের এন এর মানটা হচ্ছে ভাই 2, তৃতীয় শক্তি স্তরে এন এর মানটা 3, বুঝতেই পারতেছি, চতুর্থটাতে এন এর মানটা হচ্ছে 4। এখন তৃতীয় শক্তি স্তরে কত সেটা আমরা বের করব। কোশ্চেনটা একটু ট্রিকি বাট ইজি, আশা করি পারবা, কঠিন হবে না। কারণ আমি তোমাকে একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এটা কোন সেল? কে। এটা কোন সেল বলো? কে। এটা কি? এল। এটা কি? এম। এটা কি? এন। ওকে, তো এই সিরিজে যদি ক্রোমিয়ামের জন্য আমরা ইলেকট্রন বিন্যাস করি, যেটা 24, সো 1s2, তারপরে কত 2s2 2p6, তারপরে কত বলো তো 3s2 3p6 3d, লিখবো এখনই, লিখে দিলাম। তারপরে 4s2তে আগে ইলেকট্রন যাবে, তারপরে 3d4 যায়। বাট ইলেকট্রন বিন্যাস কি আসলে এরকম হয়? আসলে তো এরকম হয় না ভাইয়া, একটু চেঞ্জ হয় না? কি চেঞ্জ হয় বলো তো? 3D-তে হয়ে যায় হচ্ছে 5 আর 4s-এ হয়ে যায় হচ্ছে 1। তাহলে তুমি বলে দাও এখন যে এখন 3 নাম্বার উপশক্তি স্তরে আমার ইলেকট্রন কয়টা আছে? 3 নাম্বারে 5 আর 2 7, 7 আর 6 13। তাহলে রাইট আনসার কোনটা আমাদের? 13। দেখো 12 অপশনও নাই, তুমি যদি ভুলও করতা, ধরো এখানে হচ্ছে 5 না দিয়ে এখানে 4 দিলা, ওখানে 2 দিয়ে দিলা, তাও তুমি অপশন খুঁজে পাবা না। সো তুমি রাইট আনসার করতে আসলে বাধ্য, কাইন্ড অফ বলতে গেলে। সেটা হচ্ছে 13, রাইট আনসারটা 13। পরেরটা দেখি, কোনটি পানিতে অদ্রবণীয়? কোনটা পানিতে অদ্রবণীয় এটা আমাদেরকে জেনে রাখতে হবে। অদ্রবণীয় জিনিসটা সেটা হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট যে লবণটা, এখানে তার ল্যাটিস শক্তিটার পরিমাণ অনেক বেশি হয় হাইড্রেশন এনথালপি থেকে। ডেল এইচ অফ এল ইজ গ্রেটার দ্যান ডেল এইচ অফ এইচ। এটা যদি বেশি হয় সেজন্য আসলে সেটা দ্রবীভূত হয় না, এবং সঠিক উত্তরটা হচ্ছে আমার সোডিয়াম সালফেট, Na2SO4। ওকে, ফেরামের আয়নের শেষ ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম হবে কোনটা? যদি চিন্তা করো ফেরাম আয়নের কথা, শেষ ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম, এই শেষ ইলেকট্রন এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস মাইনাস হাফ হয় সাধারণত, বাট যেটা আসল বিষয় সেটা হচ্ছে আমাদের রসায়নের উত্তরের যাবতীয় একটা সোর্স হিসেবে আমাদের হাজারি স্যারের বইকে নেওয়া হয়। এবং এই হাজারি স্যারের বইয়ের ভিতরে, বই না ভাই, বাই না, আচ্ছা, তো হাজারি স্যারের বই যেটা নেওয়া হয়, এই বই অনুযায়ী যেটা কথা সেটা হচ্ছে যদি আমার ইলেকট্রনটা আগে প্রবেশ করে, ইলেকট্রন যেটা প্রথমে প্রবেশ করে, হ্যাঁ, একটা সাপোজ এটা যদি একটা অরবিটাল হয়, এই অরবিটালের ভিতরে দুইটা ইলেকট্রন প্রবেশ করছে, ধরো এই একটা এই একটা, তো যেটা প্রথমে প্রবেশ করছে সেই ইলেকট্রন প্রথমে প্রবেশ করার এস এর মানটাকে উনি প্লাস হাফ দিয়ে দেখাইছে, এবং সেকেন্ডে যেটা প্রবেশ করছে বা দ্বিতীয়তে যেটা প্রবেশ করছে, দ্বিতীয়তে সেটাকে উনি মাইনাস হাফ দিয়ে দেখাইছে। বাট এটাকে আমরা প্লাস মাইনাস যে কোনো একটা হাফ দিয়ে দেখাতে পারি আসলে। সো এটাকে উনি মাইনাস হাফ দিয়ে দেখাইছে। সো শেষে যে ইলেকট্রন প্রবেশ করবে বা অবশ্যই লাস্টে যে ইলেকট্রন প্রবেশ করবে সেটা আসলে তাহলে কি হবে বলো? আমাদের মাইনাস হাফের অ্যান্সারটা আসবে। সো দ্যাটস ওয়াই এটার উত্তরটাও কি আমাদের মাইনাস হাফ। ক্লিয়ার? ওকে, মানে এখানে দেখো ইলেকট্রনের অরবিটালে ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশের জন্য নিচের কোন কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশের জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যা যে 4টা আছে, এন, এল, এম, এস। এন দিয়ে মানে আমাদের যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে আকার বোঝানো হয়। কার আকার বোঝানো হয়? আমাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তর, যেটা শক্তি স্তরের আকার সেটা কত বড় এরকম। এল দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে তার আকৃতি, এটা কি গোলাকার নাকি হচ্ছে ডাম্বেল আকার নাকি ডাবল ডাম্বেল নাকি হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস তার আরও অনেক বেশি জটিল, যেমন হচ্ছে এফ অরবিটালের, সেরকম কোনটা আসলে? এম দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস বোঝানো হয় তার ত্রিমাত্রিক বিন্যাস এম দিয়ে। আর এস দিয়ে যে জিনিসটা বোঝানো হয় সেটা হচ্ছে তার ঘূর্ণনের দিক, ঘূর্ণনের দিক। এই কয়টা জিনিস হচ্ছে এখানকার কাহিনী, ঠিক আছে? তাহলে আমাদের এটার জন্য সঠিক উত্তরটা কোনটা হবে? অবভিয়াসলি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাই না? ওকে, রাইট অ্যান্সারটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। পরের কোশ্চেনটা দেখো, ইজি একটা কোশ্চেন বাট কালার একটা ডিফারেন্ট কালার দেওয়া আছে, সেটা হচ্ছে রিনম্যান গ্রিন। কি বলছে এখানে দেখো, কোশ্চেনটা বলছে আমাদের যে শনাক্তকারী পরীক্ষায় উৎপন্নকৃত রিনম্যান গ্রিনের সবুজ বর্ণ থেকে কোন ধাতুরই শনাক্তকরণ করা যায়? সবুজ বর্ণ নর্মালি আমাদের দেয় হচ্ছে ফেরাম,
ফেরামের যে দুইটা আয়ন সেটা। কপার নর্মালি হচ্ছে নীল অথবা বাদামি এমন দেয়। এখন এখানকার সঠিক উত্তর কোনটা হবে? রিনম্যান গ্রিন কালার দেয় আসলে কে? এই কাহিনীটা হচ্ছে এই কালারটা রসায়নের ভিতরে তুমি দেখবা মেলা মেলা কালার, নতুন নতুন অ্যাপেল গ্রিন, বটল পিঙ্ক, হ্যান ত্যান অনেক ধরনের কালারটাই আসলে দেখায়। তো এই যে শনাক্তকারী রিনম্যান গ্রিন কালারটা দেয় হচ্ছে ভাই জিঙ্ক। এই রিনম্যান গ্রিনের মানে রিনম্যান যে পাবলিক, ও পাবলিকেরই হচ্ছে আবিষ্কার করা একটা অবস্থা ছিল। এটা আমাদেরও আগেকার সিলেবাসের অংশ। তো সেখান থেকে আসা কোয়েশ্চেন কখন আসা দেখো, এই যে সিভিএসইউ 12-13 সেশনের কোয়েশ্চেন, বুঝতেছো? তখন আমি তো নিজেই হচ্ছে তখন বোধহয় কোন ক্লাসে পড়ি, দেখো কোনো একটা ক্লাসে পড়ি, পড়াশোনা শুরু করছি তখন। আচ্ছা, তোমরা করছিলা হয়তো বা নাও করতে থাকতে পারো, বা নার্সারি প্রি পড়াশোনা শুরু করছো, সেটার উত্তরটা কি হবে? জিঙ্ক। এতটুকু পর্যন্ত, আর কিছু না। তাহলে আমাদের থিওরিটিক্যাল জিনিস জেনে রাখতে হবে, কারণ এখন ধরো রিনম্যান গ্রিনের মানে অ্যাটলিস্ট এই কনসেপ্টে চিন্তা করতে গেলে এতটাও বেশি ইম্পর্টেন্স নাই, বাট স্টিল আসছিল আলাদা একটা টাইপের কোশ্চেন, দ্যাটস ওয়াই এখানে অ্যাড করা। ওকে, এরপরে দেখো বোর পরমাণু মডেল কর্তৃক কোন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত? বোর পরমাণু মডেলটা আমাদের কোন তত্ত্বের উপর মানে প্রতিষ্ঠিত সেই জিনিসটা আমাদের লাগবে। বোর পরমাণু মডেলটা হচ্ছে আমাদের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, তাই না? আমরা তো জানি ওই যে কোয়ান্টাম তত্ত্বের উপরেই তো আমাদের MVR ইজিকলস টু যে NH বাই টয়েস পাই, এটা যে পাই এটা কি প্ল্যাঙ্কের কোয়ান্টাম সংখ্যা না? প্ল্যাঙ্কের ধ্রুবক না এস? তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম সংখ্যা ধ্রুবক থেকে তো এটা নিয়ে আসছে সে বোর NH। সো এটা কোন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত? কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। সো আর রাইট অ্যান্সার হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। সো এই অংশ পর্যন্তই ছিল হচ্ছে দেখো আমাদের এগ্রি কন্টেন্ট। এরপরে আমরা জিএসটি কন্টেন্টের ভিতরে চলে যাব। সো যাই হোক, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ যারা এ পর্যন্ত কমপ্লিট করলা পুরো ক্লাসটা। হোপসো যদি ঠিকঠাক মতন কমপ্লিট করে থাকো তাহলে আশা করি গুণগত রসায়ন অধ্যায়ের উপরে যতটুকু কোশ্চেন সলভের ক্ষেত্রে থিওরি দরকার ছিল ততটুকু ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে, এবং আশা করি তোমরা ভালো মতন বুঝতে পারছো। সো ইনশাল্লাহ নেক্সট পার্টে এবং নেক্সট পার্ট ছাড়াও আরও নেক্সট অনেক ক্লাসের ভিতরে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকো। শেষ যেহেতু পরীক্ষার শেষ প্রিপারেশনটা নিচ্ছ, নিজের সর্বোচ্চটা দিয়ে নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।